আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। প্রচণ্ড লড়াই চলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। দখলদার ইসরায়েলি বাহিনীকে বিভিন্ন ফ্রন্টে প্রতিহত করে চলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। আল মায়াদিনের এক প্রতিনিধি গাজা থেকে জানিয়েছেন, গাজা সিটির পূর্বাঞ্চলে বিশেষ করে আল তুফাহ এলাকায় বুধবার দখলদার এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এই সংঘর্ষকে সবচেয়ে তীব্র বলে বর্ণনা করেছেন তিনি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, আল তুফাহ এলাকার আল ওয়াফা হাসপাতালের পাশে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ৪টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হেনেছেন তাদের যোদ্ধারা। ইয়াসিন 105 অ্যান্টি আর্মার আরপিজি দিয়ে ট্যাঙ্কগুলোকে আঘাত করা হয়। গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা নতুন উদ্যমে তীব্র হামলা শুরু করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের বরাতে মিডিয়াগুলো বলেছে, আল তুফার কাছাকাছি এলাকা আল সুজাইয়ার পাহাড়ে অবস্থান নেওয়া এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন তাদের স্নাইপাররা। এদিকে ইসরায়েলি বসতি নির ইজ্জাকে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেছে আল কাসাম ব্রিগেডস। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গণহত্যার জবাবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকায় দীর্ঘ অবরোধ এবং ইসরায়েলের সর্বশক্তি নিয়োগ করে নতুন করে স্থল ও বিমান হামলা শুরুর পর প্রতিরোধ যোদ্ধাদের এসব হামলা প্রমাণ করছে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সামর্থ্য এখনও অটুট আছে। ফিলিস্তিনি যোদ্ধাদের বক্তৃতা বিবৃতিতেও একই ধরনের আভাস মিলছে। তারা বলছেন, গাজায় দখলদার বাহিনীর ঠাঁই হবে না, তাদের পরাজিত করে ফিলিস্তিনিরাই গাজার ভাগ্য নির্ধারণ করবেন। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন স্থানে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ডে পালিত হচ্ছে। হামাস এক বিবৃতিতে দিবসটিকে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের দিন হিসেবে পালনের আহ্বান জানায়। এদিন ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। হামাসের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। বুধবার হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতা পাওয়ার অধিকার এবং তাদের উপর পরিচালিত বর্বরতা বিশ্বকে আবার মনে করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববাসীর কাছে আমাদের তুলে ধরতে হবে, ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পেতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সব মুক্তিকামী মানুষকে এগিয়ে আসতে হবে। খবরে বলা হয়, এক করুণ বাস্তবতার মধ্যে দিবসটি পালিত হচ্ছে যখন প্রায় ১৪,০০০ ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী। ইসরায়েলি স্বীকারোক্তি অনুযায়ী তাদের মধ্যে নারী ও শিশুসহ গাজা উপত্যকার প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ইসরায়েলি হামলা শুরুর পর আটক করা হয়েছে। হামাস জানিয়েছে, এই বন্দীদের উপর তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং তারা সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। হামাসের তথ্য বলছে, তাদের মধ্যে ৬৩ জন ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। সর্বশেষ ওয়ালিদ আহমেদ নামে এক শিশুকে ইচ্ছাকৃতভাবে খাবার না দিয়ে হত্যা করা হয়। গাজার শাসক দলটি জোর দিয়ে বলেছে, এই নির্যাতনকারীরা জবাবদিহিতা থেকে রেহাই পাবেন না। সময় যতই গড়াক, ন্যায় বিচার জয়ী হবেই। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে ইসরায়েলে। যুদ্ধবিমানগুলোর পাইলট, যুদ্ধরত সেনা, যুদ্ধে কর্মরত চিকিৎসক, এমনকি শিক্ষকদের বড় একটি অংশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যাচ্ছেন। নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থেই যুদ্ধ চলছে জানিয়ে এ পর্যন্ত লক্ষাধিক কর্মকর্তা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিভিন্ন আবেদনে স্বাক্ষর করেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ বন্ধের আবেদনে স্বাক্ষর করা রিজার্ভ ডাক্তারদের বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আবেদনে স্বাক্ষর করা বেশ কয়েকজন রিজার্ভ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের কমান্ডিং অফিসাররা। স্বাক্ষর প্রত্যাহার করতে বলা হলেও নির্দেশনা মানতে অস্বীকৃতি জানান তারা। এরপর সিনিয়র কমান্ডাররা তাদের বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেন। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষর করা এক কর্মকর্তা ইসরায়েলি সংবাদপত্র মারিফকে জানিয়েছেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এক ফোন কল পেয়েছেন যেখানে তাকে স্বাক্ষর প্রত্যাহারের কথা বলা হয়, কিন্তু তিনি তা মানতে রাজি হননি। খবরে বলা হয়, একই ধরনের আবেদনে স্বাক্ষর করা ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় ১,০০০ রিজার্ভ সদস্যের বিরুদ্ধেও প্রায় একই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের পরও ইসরায়েলে যুদ্ধবিরোধী জনমত প্রবল হচ্ছে। সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের এই পদক্ষেপে বড় ধরনের বেকায়দায় পড়েছে সরকার।
গাজা উপত্যকায় ৫০০ দিনেরও বেশি সময় ধরে বন্দী থাকা রুশ ইসরায়েলি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেয়ায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ট্রুফানোভকে মুক্তি দেওয়া হয়। বুধবার পুতিন এই পদক্ষেপকে মানবিক বলে বর্ণনা করেন। ট্রুফানোভের সঙ্গে সরাসরি কথা বলার সময় পুতিন বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের কারণে তার মুক্তি সম্ভব হয়েছে। পুতিন বলেন, এই মানবিক কাজ করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি বলেন, মস্কো ট্রুফানোভের মুক্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং ভবিষ্যতেও একই রকম প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাজায় থাকা সব বন্দী মুক্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। খবরে বলা হয়, হামাস ও রুশ প্রেসিডেন্টের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের কঠোর বিরোধিতা করেছে রাশিয়া। বিশ্ব যখন গাজা যুদ্ধ বন্ধ করে উপত্যকাটি থেকে সেনা সরানোর আহ্বান জানাচ্ছে, তখন গাজায় সবসময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার তিনি বলেন, অতীতে কখনো গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না, কিন্তু এখন থেকে আর এমন হবে না। গাজার বাসিন্দা এবং ইসরায়েলি কমিউনিটির মধ্যে বাফার বা মধ্যবর্তী ভূমিকায় থাকবেন সেনারা। গাজা নিরাপত্তা জোনে এখন থেকে সবসময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলি সেনারা থাকবেন। গাজায় অভিযানের কারণে লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং ফিলিস্তিনিদের ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তবে তিনি বলেছেন, আপাতত এই পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বিবৃতিতে কাটজ বলেন, ইসরায়েলের নীতি স্পষ্ট। গাজায় যদি মানবিক ত্রাণ প্রবেশ করে, তাহলে হামাস ফের গাজার জনগণকে নিজেদের অস্ত্র বা টুল হিসেবে ব্যবহার করবে। আমরা তা হতে দিতে পারি না। এদিকে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বেষ্টিত শতাধিক ইহুদিকে মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি আল আকসায় প্রবেশ করতে পারতেন না। এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে এই অনুমতি দেওয়া হলো। অবরুদ্ধ গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। মূলত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর জার্মানি এই সতর্ক করল। গাজা ফিলিস্তিনিদের এলাকা বলেও বুধবার স্পষ্টভাবে জানিয়েছে দেশটি। আনাদুলু জানিয়েছে, গাজা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার পর জার্মানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা গাজার স্থায়ী দখল মেনে নেবেন না। বুধবার বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, গাজা ফিলিস্তিনিদের এলাকা এবং জার্মান সরকার গাজার স্থায়ী দখল ও ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে বিতাড়নের কৌশলকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, জার্মান পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো, যাতে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা পৃথক দুটি রাষ্ট্রে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বসবাস করতে পারেন। খবরে বলা হয়, গাজাবাসীদের বিতাড়নের লক্ষ্যে সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজার উত্তরে বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়ায় এবং দক্ষিণের রাফা শহর ও খান ইউনিসের কিছু অংশ থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৫ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ বলছে, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল। এরপর থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি ছিল ৩ পর্বের। প্রথম পর্বে ছিল যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময় শুরু করা। দ্বিতীয় পর্বে ছিল বন্দি বিনিময়ের কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। তৃতীয় পর্বে ছিল যুদ্ধ বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত ১৮ মার্চ থেকে আবার গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের ফের শুরু করা এই হামলায় ১৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অভিযান শুরুর পর থেকে গাজায় খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী। এদিকে বুধবার সকাল থেকে গাজায় ভয়াবহ হামলার খবর দিয়েছে আল জাজিরা। এদিন সকাল থেকে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই হামলাকে আগের চেয়েও ধ্বংসাত্মক বলে উল্লেখ করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 51,025 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার মিডিয়া অফিসের আপডেট তথ্য বলছে নিহতের সংখ্যা 61,700-রও বেশি হবে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার মানুষ আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।